বন্ধুরা, কলকাতা হাইকোর্টে আজ এসএসসির দুটো বিষয় নিয়ে একসঙ্গে শুনানি চলছিল। একদিকে যেমন চলছিল অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যে এই যে এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, অর্থাৎ নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার শুনানি চলছিল। অন্যদিকে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে চলছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে সেটা কতটা জাস্টিফাইড, সেটির উপরে আজকে শুনানি চলছিল। তাহলে আজ কলকাতা হাইকোর্টে দুটো বেঞ্চে এসএসসির দুটো বিষয় নিয়ে একসঙ্গে শুনানি চলছিল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব বা আলোচনা করব যে এই এসএসসির এই কেসগুলোর উপরে কলকাতা হাইকোর্টের কি ডাইরেকশন এসেছে বা আজ কলকাতা হাইকোর্টে কি ডেভেলপমেন্ট চোখে পড়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম। আপনারা যেমনটি জানেন যে সুপ্রিম কোর্টের একটি রায়ের ফলে এসএসসি 2016 যে নিয়োগটি হয়েছিল সেই নিয়োগের পুরো প্যানেলটি বাতিল হয়ে যায়, যার ফলে রাতারাতি প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী এরা কর্মহীন হয়ে পড়ে। এবং এর সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডাইরেকশন ছিল যে 31 মের মধ্যে নতুন নোটিফিকেশন প্রকাশ করে 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই অর্ডারটিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে 29 মে রুল এবং 30 মে নতুন নোটিফিকেশন বের করে, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করে। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে মামলাকারীর একাংশ, এবং এই মামলাকারীদের পক্ষে যে আইনজীবী তিনি কোর্টকে বোঝাতে চেয়েছেন যে এই মামলাটি করা হয়েছিল দ্রুত শুনানির জন্য, এবং তিনি বোঝাতে চেয়েছেন কেন মামলাটি দ্রুত শুনতে হবে। অর্থাৎ এই মামলাটি আজ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে উঠেছিল এবং জানতে চাওয়া হয়েছিল কেন মামলাটি দ্রুত শুনতে হবে, অর্থাৎ এই মামলার কি ইম্পর্টেন্স আছে। যে এটা এই যে আপনারা সবাই জানেন যে এখন কলকাতা হাইকোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে, অর্থাৎ এটা হচ্ছে অবসরকালীন বেঞ্চ। তাহলে এই অবসরকালীন বেঞ্চে এত দ্রুততা শোনার জন্য কি ইম্পর্টেন্স আছে। তখন মামলাকারীদের পক্ষ থেকে তাদের আইনজীবী জানান যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরি বাতিল হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়াটি 2016 সালে হয়েছিল। তাহলে এই যে নতুন রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে, সেটা 2025 সালের নিয়ম অনুযায়ী, অর্থাৎ 2016 সালের রুলকে বা নিয়মকে অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জেস করে নতুন নিয়মে প্রকাশিত হয়েছে। এখন তাদের আপত্তি বা তাদের যে অবজেকশনটা এখানেই ছিল বা তাদের চ্যালেঞ্জটা এখানেই ছিল যে যেহেতু 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল হয়েছে, তাহলে নতুন যে পরীক্ষা বা নিয়োগের যে প্রসেস সেটা 2016 সালের নিয়ম অনুযায়ী হোক। এখন দেখা যাচ্ছে যে 2016 এবং 2025-এর মধ্যে অনেক কিছু ডিফারেন্সেস এনেছে বা অনেক কিছু চেঞ্জেস দেখা গেছে, এবং এই চেঞ্জেসগুলোর উপরেই এই আবেদনকারী বা যারা মামলাকারী তাদের অবজেকশন। এখন আমরা যদি একটু দেখে নিই কোথায় কোথায় তাদের অবজেকশনটা আছে এবং কি বিষয়ে তারা অবজেকশনটা করেছে। প্রথম তারা যেটা বলেছে যে পরীক্ষায়, অর্থাৎ পরীক্ষার সময় যে রিটেন মার্কসটা আগে হতো 55 মার্কস, এবার নতুন অর্থাৎ 2025-এর বিজ্ঞপ্তিতে সেই নাম্বারটাকে করা হয়েছে 60 মার্কস। এবং সবথেকে উল্লেখযোগ্য চেঞ্জেস যেটাতে এসেছে সেটা হচ্ছে একাডেমিক মার্কস, অর্থাৎ 2016 এসএসসিতে এই একাডেমিক মার্কসের জন্য বরাদ্দ ছিল 35 মার্কস, এবং এটা নতুন 2025-এ এই মার্কসটিতে করা হয়েছে অনলি 10। অর্থাৎ এই 2025-এর বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে যে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন এই দুটো ডিগ্রির মধ্যে যেটাতে সবথেকে হাইয়েস্ট মার্কস থাকবে সেইটাকে ক্যালকুলেট করে সেখান থেকে 10-এর মধ্যে কত নম্বর হবে সেটা ক্যান্ডিডেট পাবেন। তাহলে আগে ছিল 35 মার্কস অর্থাৎ 2016 সালের এসএসসিতে, এবং এটা 2025-এ এসে সেখানে একাডেমিক মার্কসটাকে করা হয়েছে 10। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য তারা অবজেকশন করেছে যে এই ডিফারেন্সটা কেন, এই ভেরিয়েশনটা কেন। এবং নেক্সট যেটা আরও তাদের যে অবজেকশনের জায়গা সেটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স নাম্বার এবং ডেমনস্ট্রেশন নাম্বার, যেটা আগে 2016-তে ছিল না। তাহলে এই এক্সপিরিয়েন্সটা নাম্বার সেটা হচ্ছে কি, যারা যে সমস্ত শিক্ষকতা করেছেন তারা এই এক্সপিরিয়েন্স নাম্বারের জন্য 10 নম্বর বদ্ধ থাকবে, অর্থাৎ প্রতি বছর শিক্ষকতার জন্য থাকবে 2 নম্বর, অর্থাৎ সর্বাধিক 5 বছর শিক্ষকতার জন্য তাহলে 10 নম্বর থাকবে, অর্থাৎ সর্বাধিক 5 অ্যান্ড মোর, যদি 5 বছর কিংবা তার বেশি হয় তাহলে সর্বাধিক 10 নম্বরই পাবেন। যারা অভিজ্ঞ শিক্ষক যারা আছেন অর্থাৎ যারা শিক্ষকতা করেছেন। এখানে তাদের অবজেকশনটা রয়েছে, মামলাকারীদের এখানে অবজেকশনটা যে যেহেতু 2016 যে এসএসসি প্যানেলটা বাতিল হয়ে গেছে, এবং এসএসসি প্যানেলটা বাতিল হয়েছে কেন, অনিয়মের কারণে।
তাদের যুক্তি অর্থাৎ মামলাকারীদের যুক্তি বা মামলাকারীদের উকিলের যুক্তি যে যেহেতু ওই প্যানেলে যারা আজকে প্যানেলের বাইরে রয়েছে, যদি প্যানেলটি সঠিকভাবে হতো তাহলে তারা আজকে প্যানেলের অন্তর্ভুক্ত হতো এবং তাহলে তারা শিক্ষক হতো আজকে, তাহলে এক্সপিরিয়েন্স নাম্বারটি তারাও পেতেন। এখন প্রশ্ন, যেহেতু এই প্যানেলটি অনিয়মিত হয়েছিল বা নিয়ম মেনে হয়নি, নিয়ম বহির্ভূতভাবে হয়েছে, তাহলে ওই যে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হচ্ছে, ওই এক্সপিরিয়েন্স 10 নম্বরের ভাগীদার বা অংশীদার তারা পাচ্ছেন না, অতএব তারা এক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়েই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলেন মামলাকারী বা মামলাকারীদের পক্ষের আইনজীবী। তখন এই দুপক্ষের শোনার পরে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মনে করেন যে না, এই মামলাটি এখনই এমন শোনার কিছু হয়নি বা এর এত তাড়াহুড়োর কিছু নেই, তাই তিনি মামলাটি এখনই তাড়াহুড়ো করে শুনছেন না বা তিনি মামলাটিকে এখনই তিনি আর শুনছেন না। তিনি বলেছেন যে যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি যেমনভাবে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি তেমনভাবে চলবে, অর্থাৎ বিজ্ঞপ্তির উপর কোনো স্টে অর্ডার হচ্ছে না। এখনই বিজ্ঞপ্তি যেমন প্রকাশিত হয়েছে সেই নিয়ম মেনে যে স্টেপ যেমন করা হয়েছে ঠিক সেইভাবে সেই কাজ চলতে থাকবে, অর্থাৎ বিজ্ঞপ্তির উপর এখনই কোনো স্টে অর্ডার থাকছে না। বিজ্ঞপ্তি যেমনভাবে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির মতো চলবে এবং নিয়োগ প্রক্রিয়া যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে এগোতে থাকবে। অর্থাৎ আমরা জানি কি, এই নিয়োগ প্রক্রিয়া ফর্ম ফিল আপ শুরু হবে 16 জুন থেকে। তাহলে আজকে এই হাইকোর্টের শুনানির পরে কমসে কম এটা পরিষ্কার হলো যে এই নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। অর্থাৎ এটুকু আশা করা যাচ্ছে যে 16 জুন থেকে এই নিয়োগ প্রক্রিয়ার প্রসেস শুরু হচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া 16 জুন থেকে শুরু হচ্ছে। অনারেবল জাস্টিস এটাও জানিয়ে দিয়েছে যদি এই মামলা নিয়ে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া প্রসেস চলতে থাকবে, যদি পরবর্তীতে কোনো সমস্যা বা কোনো প্রবলেম আসে তখন আদালত সেটা দেখবে, আদালত সেটা নিজের সজ্ঞানে সেটা নিয়ে আসবে, তখন আদালত সেটার উপরে যে ব্যবস্থা করার সেটা তো করবে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুসারে যেমন চলছে ঠিক সেইভাবে চলবে। তো বন্ধুরা, এ ছিল একটা দিক। এখন মামলার অন্য দিকটা কি ছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অলরেডি ভাতা দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই মামলার ক্ষেত্রে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা কতগুলো প্রশ্ন তুলেছেন। তিনি রাজ্য সরকারের কাছে জানতে চাইলেন যে এই ভাতাটি কাদের কাদের দেওয়া হচ্ছে, কত দিনের জন্য দেওয়া হবে এবং এই ভাতাটি কেন দেওয়া হচ্ছে। এর আগে কি এমন কোনো ঘটনা আছে যে রাজ্য সরকার যেখানে এই ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে? অর্থাৎ এর আগে যদি কারো চাকরি গিয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের ভাতার ব্যবস্থা করেছে বা ভাতা দিয়েছে। এবং গ্রুপ সি দের যে 25,000 টাকা এবং গ্রুপ ডি দের যে 20,000 টাকা করে দেওয়া হবে, এটা কিভাবে ফিক্সড করা হলো? তাহলে অনারেবল জাস্টিস জানতে চেয়েছেন যে এই 25,000 টাকা আর 20,000 টাকা কিভাবে ফিক্সড করা হলো, এটা কিভাবে এলো সেটা জানতে চেয়েছেন। এবং এর আগে এরকম ঘটনা রাজ্যের ক্ষেত্রে আছে কিনা সেটাও তিনি জানতে চেয়েছেন। তবে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে যিনি ছিলেন অর্থাৎ রাজ্যের এজি কিশোর দত্ত ছিলেন, তিনি জানিয়েছেন যে এই মামলার ক্ষেত্রে মামলাকারীদের কোনো রাইট নেই, কারণ যারা মামলা করেছেন, যারা মামলাকারী, তাদের এই ক্ষেত্রে তাদের যে ইন্টারেস্ট সেখানে কোনো আঘাত হচ্ছে না বা তাদের ইন্টারেস্টে কোথাও তাদের আঘাত পাচ্ছে না বা বঞ্চিত হচ্ছে না। অর্থাৎ এই মামলা করা তাদের, তিনি কতগুলো যুক্তি দেখিয়েছেন। তার যুক্তির মধ্যে একটা পয়েন্ট ছিল যে এই মামলার ক্ষেত্রে যারা মামলাকারী তাদের এখানে স্বার্থ বা কোনোভাবে তারা জড়িত নয়। এই যে ভাতা প্রদানের জন্য তাদের যে ইন্টারেস্ট বা তাদের কোনো দিকে কোনোভাবে তাদের ইন্টারেস্টের উপর আঘাত করা হচ্ছে না বা এই নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের কোনোভাবে তাদের ইন্টারেস্টে আঘাত করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তাদের মামলা করার রাইট এখানে নেই বা মামলা করার তারা যে মামলা করেছে এই মামলাটি ঠিক নয়। অর্থাৎ যে এই ক্ষেত্রে এই যে মামলার ক্ষেত্রে যারা এই টাকা পাচ্ছেন অর্থাৎ যারা ভাতা পাচ্ছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হয়নি, অর্থাৎ যাদের নিয়ে মামলাটি তাদের অন্তর্ভুক্ত করা নেই। অর্থাৎ এখানে বারবার প্রমাণ করতে চেয়েছিলেন যে এই যে মামলাটি করেছে এই মামলাটি ঠিক নয়, অর্থাৎ এই মামলাটি এখানে খারিজ করা। তবে এই সমস্ত কিছু শোনার পরে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে শোনার পরে এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা যে সমস্ত প্রশ্নগুলো রেখেছেন তার উত্তরও কিন্তু রাজ্য সরকার যথাযথভাবে দিতে পারেননি। তাই এই মামলার রায় আজকে কিন্তু স্থগিত রেখেছেন। অর্থাৎ অনারেবল জাস্টিস কিন্তু এই মামলার রায়টি আজকে দেননি, রায়টি রিজার্ভে রেখেছেন। অর্থাৎ দেখা যাক পরবর্তীতে এই মামলার ব্যাপারে কি রায় আসে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদের জানাবো। তো বন্ধুরা, আজ এই ছিল কলকাতা হাইকোর্টে যে এসএসসি যে দুটো বিষয় নিয়ে মামলা চলছিল একসঙ্গে এবং এই মামলা থেকে কি ডেভেলপমেন্ট উঠে এলো বা কলকাতা হাইকোর্টের কি ডাইরেকশন উঠে এলো, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।